হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের একদম নতুন স্পেশাল সিরিজ কুইক ডিকোডে ইতিহাস, ভূগোল বা সাধারণ বিজ্ঞান পরীক্ষার যে কোনো কঠিন জিকে এবং যে টপিককে আমরা এখানে মুখস্থ করব না, বরং একদম সহজে ডিকোড করব, যাতে একবার দেখলেই মাথায় গেঁথে যায়। খাতা পেন নিয়ে তৈরি হয়ে যান, চলুন শুরু করা যাক আজকের প্রথম টপিক। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক? স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক? অপশান এ, বায়ুমণ্ডলের শীতলতম স্তর, বায়ুমণ্ডলের শীতলতম স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে। অপশান সি, প্রাকৃতিক ঘটনাবলী লক্ষণীয়, ওজোন স্তরের উপস্থিতি। তাহলে অ্যান্সার কি হবে? ওজোন স্তরের উপস্থিতি। কি হবে? ওজোন স্তরের উপস্থিতি। যদি বলা হয় বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর, তো বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। কি হবে? মেসোস্ফিয়ার, যা সাধারণত মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত। মেসোপজ, মেসোপজকে আমরা বলে বায়ুমণ্ডলের শীতলতম স্তর। আর বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটি সাধারণত আয়নোস্ফিয়ারে। কোথায়? আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারে তোমরা মনে রাখবে, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোপজ। মেসোপজ অর্থাৎ মেসোস্ফিয়ারের পূর্ববর্তী বা মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত। আর বেতার তরঙ্গ প্রতিফলিত হয় হচ্ছে আয়নোস্ফিয়ারে। কোথায়? আয়নোস্ফিয়ারে। আর প্রাকৃতিক ঘটনাবলী লক্ষণীয়, প্রাকৃতিক ঘটনাবলী লক্ষণীয় সাধারণত ট্রপোস্ফিয়ার হয়। কোথায়? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। তাহলে তোমরা কি জানলে? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হয়ে যাচ্ছে মেসোপজ, বেতার তরঙ্গ প্রতিফলিত করে হচ্ছে আয়নোস্ফিয়ারে, প্রাকৃতিক ঘটনাবলী লক্ষণীয় হচ্ছে ট্রপোস্ফিয়ার, এবং ওজোন স্তরের উপস্থিতি সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ারে। কোথায়? ওজোন স্তরের উপস্থিতি স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, নিম্নের কোন দিল্লির শাসকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন? নিম্নের কোন দিল্লির শাসকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন? এটি হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। কি হবে? মোহাম্মদ বিন তুগলক। কি? মোহাম্মদ বিন তুগলক। যদি বলা হয় কুতুবউদ্দিন আইবক কে ছিলেন, তো কুতুবউদ্দিন আইবক হলেন দিল্লি সুলতানেতের প্রথম শাসক। দিল্লির প্রথম শাসক। দিল্লির প্রথম শাসক। জালালউদ্দিন খলজি কে ছিলেন? যদি বলা হয় জালালউদ্দিন খলজি, ইনি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি। ইনি ওনার শাসনকাল ছিল 1290 থেকে 1296, অর্থাৎ 1290 থেকে 1296, 1290 থেকে 1296 অবধি তিনি শাসন করেছেন। তার বিখ্যাত একটি গ্রন্থ ছিল। কার বিখ্যাত গ্রন্থ ছিল? যদি বলা হয় মোহাম্মদ বিন তুগলকের একটি বিখ্যাত গ্রন্থ ছিল, সেটির নাম কি? সেটির নাম হবে রিহলা। রিহলা। কি হবে? রিহলা। রিহলা। পরবর্তী প্রশ্নে যাব। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে গুরু শিখর। কি হবে? গুরু শিখর। আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ তাহলে কি হচ্ছে? গুরু শিখর। যদি বলা হয় মাউন্ট আবু, মাউন্ট আবু, মাউন্ট আবু হলো হিল স্টেশন। মাউন্ট আবু হলো একটি হিল স্টেশন। কি এটি? মাউন্ট আবু হলো একটি হিল স্টেশন। এটি কোথায় অবস্থিত? যদি বলা হয় এটি কোথায় অবস্থিত? আরাবল্লী। আরাবল্লী। আরাবল্লী পর্বতমালা এটি অবস্থিত।
হিল স্টেশনটি কোথায়? আরাবল্লী পর্বতমালায় অবস্থিত। যদি বলা হয় দোদাবেতা, দোদাবেতা, এই দোদাবেতা কার সর্বোচ্চ শৃঙ্গ? এটি হয়ে যাবে নীলগিরি। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেত। এর উচ্চতা কত? উচ্চতা যদি বলা হয়, এর উচ্চতা হয়ে যাবে 2637 মিটার। 2637 মিটার। এটি কোথায় অবস্থিত? যদি বলা হয় দোদাবেতা কোথায় অবস্থিত, তাহলে হয়ে যাবে হচ্ছে তামিলনাড়ু। কোথায়? তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত। এটি হয়ে যাবে নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। এর উচ্চতা হবে 2637 মিটার। এটি হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত। আর আমরা গুরু শিখর তো জানলাম, গুরু শিখর হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত তাহলে? গুরু শিখরের উচ্চতা হয়ে যাবে 1722 মিটার। কত? 1722 মিটার। এটি কোথায় অবস্থিত? এটি কোথায় অবস্থিত? এটি রাজস্থানের সিরোহি জেলায় অবস্থিত। কোথায়? রাজস্থান। রাজস্থানে অবস্থিত। কোন জেলায়? সিরোহি ডিস্ট্রিক্টে। সিরোহি, সিরোহি জেলায় অবস্থিত। মাউন্ট আবুর নিকটে। কার নিকটে? মাউন্ট আবু। এটি সাধারণত মাউন্ট আবুর নিকটে রাজস্থানের সিরোহি জেলায় অবস্থিত। যদি বলা হয় ধূপগড়, ধূপগড় কার সর্বোচ্চ শৃঙ্গ? ধূপগড় কার সর্বোচ্চ শৃঙ্গ? ধূপগড় কার সর্বোচ্চ শৃঙ্গ? ধূপগড় হলো সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। ধূপগড় হলো সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। কি হচ্ছে? সাতপুরা। সাতপুরা পর্বতমালার হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এটি সাধারণত কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। এটি কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত। এর যদি উচ্চতা বলা হয়, উচ্চতা কত হয়ে যাবে? প্রায় 1350 মিটার। প্রায় 1350 মিটার। এর উচ্চতা হচ্ছে প্রায় 1350 মিটার। অর্থাৎ আমরা কি জানলাম? মাউন্ট আবু হচ্ছে একটি হিল স্টেশন যেটি আরাবল্লী পর্বতমালায় অবস্থিত। দোদাবেতা হচ্ছে, দোদাবেতা কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কোথায়? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, যার উচ্চতা 2637 মিটার। এটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। এটি সাধারণত তামিলনাড়ুতে অবস্থিত। তারপরে গুরু শিখর। গুরু শিখর আমরা জানলাম আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 1722 মিটার। এটি রাজস্থানের সিরোহি জেলায় অবস্থিত, মাউন্ট আবুর নিকটে। ধূপগড়। ধূপগড় হলো সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এটি মধ্যপ্রদেশে অবস্থিত। কোথায়? মধ্যপ্রদেশে। উচ্চতা প্রায় 1350 মিটার। 1350 মিটার। পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা কিসের একক? এটি অ্যান্সার হয়ে যাবে কিলোওয়াট ঘন্টা হলো ত্বরণ। আর ত্বরণের একক। যদি বলা হয় ত্বরণের এসআই একক কি? ত্বরণের এসআই একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। পরবর্তী প্রশ্নে যাব। অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গম স্তম্ভ হলো অপশান এ দেবপ্রয়াগ, অপশান বি রুদ্রপ্রয়াগ, অপশান সি বিষ্ণুপ্রয়াগ, অপশান ডি প্রয়াগরাজ। তাহলে অ্যান্সার কোনটি হবে? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে দেবপ্রয়াগ। কি হবে? অপশান এ দেবপ্রয়াগ। অপশান এ হচ্ছে দেবপ্রয়াগ হয়ে যাবে অ্যান্সার। অলকানন্দা ও ভাগীরথী নদী মিলিত হয়ে গঙ্গা নদী নামে পরিচিত হয়। এই যে অলকানন্দা এবং ভাগীরথী মিলিত হওয়ার পর
মিলিত হলো অলকানন্দা ও ভাগীরথী। তারপরে যে নদীটি নামকরণ করা হয়েছে সেটি হলো গঙ্গা। তারপরে হচ্ছে গঙ্গা নামে পরিচিত। তারপরে হচ্ছে গঙ্গা নামে পরিচিত। এই রুদ্রপ্রয়াগ হলো অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল। রুদ্রপ্রয়াগ হলো অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল। তাহলে কি হয়ে যাবে? অলকানন্দা ও মন্দাকিনী। এটিকে হচ্ছে রুদ্রপ্রয়াগ। আর বিষ্ণুপ্রয়াগ হচ্ছে অলকানন্দা ও হচ্ছে ধৌলিগঙ্গা। অলকানন্দা ও ধৌলিগঙ্গা। যদি বলে প্রয়াগরাজ, তাহলে প্রয়াগরাজ হয়ে যাবে হচ্ছে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল। এটি ত্রিবেণী সঙ্গম নামেও পরিচিত। কি হয়ে যাবে? গঙ্গা, যমুনা ও সরস্বতী। গঙ্গা, যমুনা ও সরস্বতী। এটিকে আবার ত্রিবেণী সঙ্গম বলা হয়। এই প্রয়াগরাজকে সাধারণত আমরা ত্রিবেণী সঙ্গম বলে থাকি। পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো সত্য বিলোপ নীতি বা ডক্টরিন অফ ল্যাপস কে প্রবর্তন করেন। সত্য বিলোপ নীতি বা ডক্টরিন অফ ল্যাপস কে প্রবর্তন করেন। এটি হয়ে যাবে লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্নে যাব। চুনা পাথর, বেলে পাথর প্রভৃতি কি ধরনের শিলার উদাহরণ? চুনা পাথর, বেলে পাথর প্রভৃতি কি ধরনের শিলার উদাহরণ? এটি হয়ে যাবে পাললিক শিলা। এই পাললিক শিলা নদী, বায়ু বা সমুদ্রে জমা পলি থেকে তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়? নদী, বায়ু বা সমুদ্রে জমা পলি থেকে তৈরি হচ্ছে পাললিক শিলা। এটি হয় স্তরযুক্ত হয়। জীবাশ্ম সাধারণত এই শিলায় পাওয়া যায়। কি পাওয়া যায়? জীবাশ্ম। উদাহরণ হচ্ছে চুনা পাথর, বেলে পাথর। চুনা পাথর, বেলে পাথর উদাহরণ। পরবর্তী প্রশ্নে যাব। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সাধারণত আসামে অবস্থিত। কোথায়? আসামে অবস্থিত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। যদি বলা হয় হিমাচল প্রদেশে কোন ন্যাশনাল পার্ক রয়েছে? হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক রয়েছে। গ্রেট হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক রয়েছে। কেরলে রয়েছে পেরিয়ার জাতীয় উদ্যান। পেরিয়ার ন্যাশনাল পার্ক রয়েছে হচ্ছে কেরলে।
আর যদি বলা হয় অন্ধ্রপ্রদেশে কি রয়েছে, অন্ধ্রপ্রদেশে হবে শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান। শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক রয়েছে হচ্ছে অন্ধ্রপ্রদেশে। তাহলে হিমাচল প্রদেশে কি রয়েছে, হিমাচল প্রদেশে রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, কেরলে রয়েছে পেরিয়ার ন্যাশনাল পার্ক, অন্ধ্রপ্রদেশে রয়েছে শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক। আর কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সাধারণত অসমে অবস্থিত। কোথায়? অসমে। পরবর্তী প্রশ্নে যাব, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? অপশান এ রাজা হরিশ্চন্দ্র, অপশান বি কুলি, অপশান সি আলোমারা, অপশান ডি হচ্ছে চল চলতা। তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আলোমারা। কি হবে? আলোমারা, আলোমারা। আর রাজা হরিশ্চন্দ্র কি ছিল? রাজা হরিশ্চন্দ্র ছিল ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র। প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র ছিল প্রথম নির্বাক চলচ্চিত্র। আর যদি বলা হয় এই যে আলোমারা, আলোমারা কত সালে মুক্তি পায়? 1931 ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। পরিচালক কে ছিলেন যদি বলা হয়? এই আলোমারা পরিচালক কে ছিলেন? এই আলোমারার পরিচালক ছিলেন আরদেশির ইরানি। কি হচ্ছে? মনে রাখবে এর পরিচালক ছিলেন। এর পরিচালক ছিলেন আরদেশির ইরানি। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। আর ক্যালসিয়াম কার্বনেট কি? ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথরের প্রধান উপাদান। চুনা পাথরের প্রধান উপাদান CO3, চুনা পাথরের প্রধান উপাদান। আর সোডিয়াম কার্বনেট হচ্ছে ওয়াশিং সোডা। কি হচ্ছে? সোডিয়াম কার্বনেট ওয়াশিং সোডা নামে পরিচিত। সোডিয়াম কার্বনেট হচ্ছে ওয়াশিং সোডা নামে পরিচিত। আর পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এক ধরনের ক্ষার, এটি ক্ষারীয়। পরবর্তী প্রশ্নে যাব, ভারতের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম গণনা করে কোন সংস্থা? ভারতের জাতীয় আয় বা ভারতের জাতীয় আয় গণনা করে কোন সংস্থা বা ন্যাশনাল ইনকাম? এটি হয়ে যাবে NSO, অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস ভারতের জাতীয় আয়, GDP, CPI ইত্যাদি প্রকাশ করে কে? NSO। আর যদি বলা হয় RBI কি? RBI হয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এক ধরনের কেন্দ্রীয় ব্যাংক। পরবর্তী প্রশ্নে যাব, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার রয়েছে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার রয়েছে? অ্যান্সার হবে 14 থেকে 18। হ্যাঁ, 14 থেকে 18। আর 19 থেকে 22-এ কি আছে? 19 থেকে 22-এ আছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার 19 থেকে 22-এ আছে স্বাধীনতার অধিকার। 25 থেকে 28-এ রয়েছে হচ্ছে
ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা। 32 থেকে 35 রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। সাংবিধানিক প্রতিকারের অধিকার 32 থেকে 35 রয়েছে। তো 19 থেকে 22 রয়েছে হচ্ছে স্বাধীনতার অধিকার। 25 থেকে 28 রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। 32 থেকে 35 রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। পরবর্তী প্রশ্নে যাব, ভারতের প্রথম মহিলা গভর্নর কে? ভারতের প্রথম মহিলা গভর্নর কে? অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। কি হবে? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু আবার উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। ইনি আবার ভারতের কোকিল নামেও পরিচিত। ভারতের কোকিল নামে পরিচিত। ভারতের কোকিল নামে পরিচিত। ইন্দিরা গান্ধী কে ছিলেন যদি বলা হয়, ইন্দিরা গান্ধী কে ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। প্রথম মহিলা ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিজয়লক্ষ্মী পণ্ডিত। তিনি ছিলেন রাষ্ট্রদূত ছিলেন। বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন রাষ্ট্রদূত। আর সুচেতা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কে? সুচেতা কৃপালিনী। এই ক্লাসগুলি খুবই হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম আসতে চলেছে। তো ক্লাসটি ভালোভাবে দেখো তোমরা। পরবর্তী প্রশ্নে যাব, গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতাকে? গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতাকে? গীতাঞ্জলি গ্রন্থের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র কি লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠ, বন্দে মাতরম। বন্দে মাতরম। আর শরৎচন্দ্র দেবদাস। শ্রীকান্ত। শ্রীকান্ত। আর আমরা কাজী নজরুল ইসলামকে জানি বিদ্রোহী কবি নামে। কি হয়েছে? কাজী নজরুল ইসলামকে আমরা জানি বিদ্রোহী কবি নামে। বিদ্রোহী কবি নামে যা। পরবর্তী প্রশ্নে যাব, রক্তের লোহিত কণিকা আরবিসি কোথায় তৈরি হয়? রক্তের লোহিত কণিকা বা আরবিসি কোথায় তৈরি হয়? এটি হয়ে যাবে অস্থিমজ্জা। অস্থিমজ্জাতে হচ্ছে রক্তের লোহিত কণিকা তৈরি হয়। যকৃতে কি তৈরি হয়? যকৃতে পিত্তরস। যকৃতে পিত্তরস তৈরি হয়। প্লিহা। এই যে প্লিহা হলো পুরনো আরবিসি ধ্বংস করে। কি হচ্ছে? পুরনো আরবিসি ধ্বংস করে থাকে। পরবর্তী প্রশ্ন যাব, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহ কোনটি? এটি হয়ে যাবে আর্যভট্ট। আর্যভট্ট। ভাস্কর কি? ভাস্কর হলো পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ। পর্যবেক্ষণ উপগ্রহ ছিল। আর রোহিণী ছিল প্রথম ভারতীয়
উৎক্ষেপণ যানে কক্ষপথে স্থাপিত উপগ্রহ। কি আছে? কক্ষপথে স্থাপিত উপগ্রহ। পরবর্তী প্রশ্নে যাব। ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়? ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা গঠিত হয়? এটি হয়ে যাবে নীতি আয়োগ। কি হবে? নীতি আয়োগ। কত সালে এটি গঠিত হয়? 2015 সালে এটি গঠিত হয়। ইউজিসি উচ্চ শিক্ষা নিয়ন্ত্রণ করে। কি হচ্ছে? হায়ার এডুকেশন বা উচ্চ শিক্ষা নিয়ন্ত্রণ করছে হচ্ছে ইউজিসি। আর ফাইন্যান্স কমিশন সাধারণত রাজস্ব বন্টনের সুপারিশ করে। কি হচ্ছে? রাজস্ব বন্টনের সুপারিশ করে থাকে। আর ইলেকশন কমিশন তোমরা জানো সবাই, ইলেকশন কমিশন হলো নির্বাচন পরিচালনা করে। কি হচ্ছে? নির্বাচন পরিচালনা করে থাকে হচ্ছে ইলেকশন কমিশন। ভারতের সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? ভারতের সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? তো হয়ে যাবে এটি 11টি। কি হবে? 11টি মৌলিক কর্তব্য রয়েছে। পরবর্তী প্রশ্নে যাব। কোন গ্যাসটি উদ্ভিদের সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? কোন গ্যাসটি উদ্ভিদের সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? এটি হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্নে যাব। ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। এ ভারতের জাতীয় সঙ্গীত কত সালে গাওয়া হয়েছিল? 1911 সালে, মনে রাখবে। পরবর্তী প্রশ্নে যাব। রক্তের জমাট বাঁধতে কোন উপাদান সাহায্য করে? এটি হয়ে যাবে প্লেটলেট। কি হবে? প্লেটলেট। প্লেটলেট। আর আরবিসি কি? আরবিসি সাধারণত অক্সিজেন বহন করে। আরবিসি হচ্ছে অক্সিজেন বহন করে থাকে। আর রোগ প্রতিরোধ কি করে? ডাব্লিউবিসি। রোগ প্রতিরোধ। সাধারণত ডাব্লিউবিসি করে থাকে। আর প্লাজমা কি? প্লাজমা হলো রক্তের তরল অংশ। রক্তের তরল অংশ হলো প্লাজমা। ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? এটি হয়ে যাবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। আর রাজ্যের সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট। রাজ্যের, এটি হয়ে যাবে রাজ্যের সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট। ভারতের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে? এটি হয়ে যাবে নাইট্রোজেন। যদি বলা হয় কত শতাংশ রয়েছে, প্রায় এপ্রক্স 78%। কত? 78% রয়েছে। আর অক্সিজেন কত শতাংশ? 21। আর যদি বলা হয় আর্গন কত শতাংশ রয়েছে, আর্গন হবে 0.93%। তো আজকের ক্লাসটি এই অবধি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। থ্যাংক ইউ।